ওয়েলকাম টু কেমিস্ট্রি মিথ। আজকের আলোচনার বিষয় জৈব রসায়নের অ্যামিন পার্ট। এখন আমরা জানব ডাইজোকরণ বিক্রিয়া। ডাইজোকরণ বিক্রিয়া কি? প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিনকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম নাইট্রাইট NaNO2 লবণ ও গাঢ় HCl থেকে উৎপন্ন নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়ায় বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড লবণ তৈরি হয়। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে ডাইজোনিয়াম লবণ তৈরির এই বিক্রিয়াকে ডাইজোকরণ বিক্রিয়া বলে। অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট ও HCl বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড ও সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তো এই নাইট্রাস অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পরবর্তীতে অ্যানিলিনের সাথে বিক্রিয়া করে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড তৈরি করে। এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড বিভিন্ন উজ্জ্বল বর্ণের অ্যাজোরঞ্জক বা ডাই তৈরিতে ডাইজোনিয়াম লবণ ব্যবহার করা হয়। এখন অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করলেও অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে না। কারণটা হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন যেমন অ্যানিলিন ডাইজোনিয়াম লবণ তৈরি করলেও অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন যেমন CH2NH2 ডাইজোনিয়াম লবণ তৈরি করতে পারে না। কারণ CH3NH2 ও HCl অ্যাসিড ও নাইট্রাস অ্যাসিড এর বিক্রিয়ায় মধ্যকরূপে অস্থায়ী মিথাইল অ্যালকাইল ডাইজোনিয়াম আয়ন উৎপন্ন হয়। পরে এটি বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস ও মিথাইল কার্বনিয়াম আয়ন তৈরি করে। পরে বিক্রিয়া মিশ্রণে বিদ্যমান ঋণাত্মক আয়ন OH আয়ন, ক্লোরাইড আয়নের ইত্যাদির সাথে কার্বনিয়াম আয়ন যুক্ত হয়ে যথাক্রমে অ্যালকোহল CH3Cl উৎপন্ন করে। আমরা যদি বিক্রিয়া দেখি তাহলে যদি দেখি যে এই যে মিথাইল অ্যামিন প্রথমে প্রোটনের সাথে যুক্ত হয়ে আমরা এখানে যে অস্থায়ী যে আয়ন তৈরি হচ্ছে এই আয়নটা যে অস্থায়ী যে মিথাইল বা অ্যালকাইল যে আয়ন তৈরি হচ্ছে সেটা পরবর্তীতে নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে আরও একটা অস্থায়ী যৌগ এখানে তৈরি করছে। সেটা পরবর্তীতে বিয়োজিত হয়ে আমরা দেখতে পাচ্ছি মিথাইল আয়ন ও নাইট্রোজেন তৈরি করতেছে। সেটা আবার OH আয়নের সাথে যুক্ত হয়ে এসে মিথানল তৈরি করে ফেলতেছে। তাহলে বেনজিন ডাইজোনিয়াম অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করলেও অপরদিকে অ্যানিলিন ও HNO2 নাইট্রাস অ্যাসিড থেকে উৎপন্ন বেনজিন ডাইজোনিয়াম আয়ন এর ডাইজোমূলকটি বেনজিন বলয়ের পাই ইলেকট্রনের সাথে রেজোন্যান্সে অংশগ্রহণ করে। ফলে বেনজিন বলয়ে CN বন্ধনটিতে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেয়ে বন্ধনটি দৃঢ় হয়। তাই অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে, কিন্তু অ্যালিফ্যাটিক প্রাইমারি অ্যামিন ডাইজোনিয়াম লবণ তৈরি করে না। এটা কেন করে না সেটা বিস্তারিত এই স্লাইডে আমি বললাম। তো এখন আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করা যায়, সেই যৌগগুলো নিয়ে আমরা জানব। তো প্রথমত আমরা এখান থেকে দেখব, প্রথমে যদি আমরা বেনজিনকে যদি আমরা গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি উত্তপ্ত করি তাহলে আমরা নাইট্রোবেনজিন পাবো। নাইট্রোবেনজিনকে যদি আমরা SnCl2 আর যদি আমরা এখানে এর উপস্থিতিতে যদি আমরা বিজারণ করি তাহলে আমরা এখানে অ্যানিলিন পাবো। এই অ্যানিলিনকে যদি আমরা সোডিয়াম নাইট্রেট আর HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করাই তাহলে আমরা কি পাবো? বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড পাবো। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে তাপ দেই তাহলে আমরা কি পাবো? ফিনল পাবো। ফিনলকে যদি আমরা জিঙ্ক সহযোগে উত্তপ্ত করি তাহলে আমরা বেনজিন পাবো। আবার যদি আমরা এই বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড এর সাথে যদি আমরা এই ফিনলকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে আমরা এই ধরনের কাপলিং বিক্রিয়ার মাধ্যমে 4-ফিনাইল অ্যাজোফিনল পাবো। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড থেকে আমরা ধারাবাহিকভাবে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন ও সায়ানোবেনজিন পাবো। কিভাবে?
যদি আমরা HCl আর CuCl কপার ক্লোরাইড বিক্রিয়কের উপস্থিতিতে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যদি উত্তপ্ত করি তাহলে আমরা ডাইরেক্ট ক্লোরোবেঞ্জিন পাবো। ঠিক একইভাবে HBr হাইড্রোজেন ব্রোমাইড আর CuBr দিয়ে উত্তপ্ত করি তাহলে আমরা এখানে পাবো ব্রোমোবেঞ্জিন। পটাশিয়াম আয়োডাইড দিলে আয়োডোবেঞ্জিন। ঠিক একইভাবে আমরা এখানে সায়ানোবেঞ্জিন পাবো। তাহলে বেঞ্জিন ডাইজোনিয়াম ক্লোরাইড একটা গুরুত্বপূর্ণ বিকারক, এটা দিয়ে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করা যায়। কি সেটা? ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, আয়োডোবেঞ্জিন, সায়ানোবেঞ্জিন, ফেনল, বেঞ্জিন। এদের কাপলিং বা যৌগ আয়ন বিক্রিয়ার মাধ্যমে 4-ফিনাইল অ্যাজোফেনলও এখান থেকে তৈরি করা যায়। এখন আমরা অ্যামিনের সবচাইতে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পার্ট সেটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে অ্যামিন ক্ষারধর্মিতা। অ্যামিনের ক্ষারধর্মিতা। ক্ষার প্রথমত আমরা জানি যে ক্ষার কাকে বলে। বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে কোনো সত্তা যখন একজোড়া ইলেকট্রন দান করতে সক্ষম হয় তাদেরকে ক্ষার বলা হয়। অ্যামিনসমূহ ক্ষারীয় প্রকৃতির হয় কারণ নাইট্রোজেন পরমাণুর উপর এক জোড়া অস্বীকারকৃত মুক্ত জোড়ের ইলেকট্রনের উপস্থিতি থাকে যা প্রোটন বা লুইস অ্যাসিডকে প্রদান করে। তাই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ক্ষারের শক্তিমাত্রা pKb কে -log Kb দ্বারা প্রকাশ করা হয়। Kb এর মান বেশি হলে বা pKb এর মান কম হলে শক্তিশালী ক্ষার, কম হলে দুর্বল প্রকৃতির ক্ষার হয়। তাহলে বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে কোনো সত্তা যদি একজোড়া ইলেকট্রন দান করতে পারে তাদেরকে ক্ষার বলা হয়। আমাদের অ্যামিনের যদি গঠন লক্ষ্য করি, এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে যা সে অন্যকে দান করতে পারে, তাই এটা হচ্ছে ক্ষার। আর বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে যারা একজোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাই যারা ইলেকট্রন দান করতে পারবে তারা লুইস ক্ষার, আর যারা ইলেকট্রন গ্রহণ করতে সক্ষম তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে আমরা অ্যামিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হয়। এখন অ্যালিফ্যাটিক অ্যামিনের ক্ষারধর্মিতার ক্রম আমরা দেখব। তাহলে আমরা আগেই জানলাম যে যে মুক্তজোড় ইলেকট্রনের যে প্রাপ্যতা যত বেশি যে থাকবে সেটা দান করাটাই হচ্ছে বিজ্ঞানী লুইসের মতবাদ অনুসারে ক্ষার। অর্থাৎ আমরা যদি ভাবি যে এখানে অনেকগুলো মুক্তজোড় ইলেকট্রন আছে তাহলে হচ্ছে সেই মুক্তজোড় ইলেকট্রন সে বিভিন্ন জনকে দিতে পারবে, তাহলে সে তত বেশি ক্ষার হবে। তার মানে নাইট্রোজেন পরমাণুর উপরে মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা যত বেশি হবে তত বেশি সে ক্ষার হবে। এখন অ্যালিফ্যাটিক অ্যামিনসমূহ অ্যামোনিয়া থেকে অধিকতর ক্ষারধর্মী হয় কারণ এতে যুক্ত যে অ্যালকাইল গ্রুপ এরা হচ্ছে ইলেকট্রন দানকারী গ্রুপ যা নাইট্রোজেন পরমাণুকে ইলেকট্রন দান করে এবং নাইট্রোজেন পরমাণুর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়, দিয়ে মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা বৃদ্ধি করে। ইলেকট্রন দানকারী অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে নাইট্রোজেন পরমাণুর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব তত বৃদ্ধি পাবে, মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা তত বৃদ্ধি করবে এবং শক্তিশালী ক্ষার হবে। তাহলে নাইট্রোজেন পরমাণুর চারিদিকে আমরা এক জোড়া ইলেকট্রন আছে, তাই না? এখন অ্যালকাইল গ্রুপ ইলেকট্রন দানকারী গ্রুপ, সে তার ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে সে এখানে মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে, তার মানে এখানে অধিক সহজলভ্য হবে। কিন্তু অ্যামোনিয়া অণুতে এই ধরনের হাইড্রোজেনরা, এই যে তিনটা হাইড্রোজেন যুক্ত আছে, এরা ইলেকট্রন দানকারী গ্রুপ না। সুতরাং এই যে মুক্তজোড় ইলেকট্রন এটা কম সহজলভ্য, এর এখানে বেশি মুক্তজোড় ইলেকট্রনের উপস্থিতি থাকে, তাই সে এটি অন্যকে বেশি পরিমাণে দান করতে পারে, তাই সে বেশি ক্ষার হয়। তাহলে আমরা কেন অ্যালিফ্যাটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়া থেকে বেশি ক্ষার সেটা আমরা জানলাম। তাহলে প্রথমত যখন একটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তার মানে মিথাইল অ্যামিন অ্যামোনিয়া থেকে বেশি ক্ষার। তারপরে দুইটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তার মানে এটা আরো বেশি ক্ষার। মানে তিনটা অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে তাহলে এটা আরো বেশি ক্ষার হবে, কিন্তু তা হয় না কারণ এই ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষেত্রে বিপরীত ধর্ম দেখা যায়, কারণ এখানে তিনটা বৃহৎ গ্রুপ যুক্ত থাকার কারণে এক ধরনের স্টেরিক প্রতিবন্ধকতা তৈরি হয়। এখানে নাইট্রোজেনের উপর মুক্তজোড় ইলেকট্রনের উপস্থিত আছে বটে, অর্থাৎ এই অ্যামোনিয়া, মিথাইলামিন, ডাইমিথাইলামিন সব কিছু থেকে এখানকার নাইট্রোজেন যে এখানে এই যে সেন্ট্রাল যে পরমাণু নাইট্রোজেন এর উপর মুক্তজোড় ইলেকট্রন উপস্থিত অনেক আছে, কিন্তু আগমনকারী বিকারকের এইখানে পৌঁছানোর ক্ষেত্রে
একটা স্টেরিক বাধা তৈরি হয়, কারণ এখানে ৩টা বৃহৎ গ্রুপ যুক্ত হয়েছে, যে আগমনকারী বিকিরকের এখানে আসতে সে বাধা প্রদান করে। এই যে স্টেরিক হিন্ডারেন্সের কারণে এর ক্ষারধর্মিতা খুব কম হয়, কারণ সেই মুক্তজোর ইলেকট্রন অপরকে সরবরাহ করতে কম পারে। তাহলে আমরা বলতে পারবো যে অ্যামোনিয়া থেকে মিথাইলামিন অধিক ক্ষারধর্মী, মিথাইলামিন থেকে ডাইমিথাইলামিন আরও ক্ষারধর্মী, কিন্তু ট্রাইমিথাইলামিন আবার কম ক্ষারধর্মী। এখন আমরা অ্যারোমেটিক অ্যামিনের ক্ষারধর্মিতা নিয়ে জানব। অ্যারোমেটিক অ্যামিনে অ্যানিলিনের ক্ষারধর্মিতা অ্যামোনিয়া এবং অ্যালিফ্যাটিক অ্যামিন সমূহ থেকে হ্রাস পায়। এর কারণ হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনে ক্ষারধর্মিতা হ্রাস পাওয়ার কারণ হচ্ছে অ্যারোমেটিক অ্যামিনে নাইট্রোজেন পরমাণুর উপরে যে মুক্তজোর ইলেকট্রন থাকে, সেই যে বেঞ্জিন বলয়ের যে পাই ইলেকট্রন থাকে, সেই পাই ইলেকট্রনের সাথে রেজোনান্সে অংশগ্রহণ করে। রেজোনান্সে অংশগ্রহণ করার কারণে নাইট্রোজেন পরমাণুর উপরে আমরা দেখতে পাচ্ছি ধনাত্মক চার্জ তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে কোনো মুক্তজোর ইলেকট্রন নেই। ফাইনালি সে একটা হাইব্রিড গঠন করে। যেহেতু লুইসের সংজ্ঞা অনুসারে একজোড়া ইলেকট্রন সে যদি সে দান করতে পারে, তাহলে সে ক্ষার হবে। যেহেতু তার এখানে মুক্তজোর ইলেকট্রনের উপস্থিতি নেই, তার সংশ্লিষ্ট মুক্তজোর ইলেকট্রন বেঞ্জিন বলের সাথে রেজোনান্সে অংশগ্রহণ করে, তাই সে মুক্তজোর ইলেকট্রন সরবরাহ করতে পারে না। যেহেতু সে সরবরাহ করতে পারে না, সেহেতু সে ক্ষারধর্মিতা তার অনেক কম থাকে। তাই অ্যারোমেটিক অ্যামিন সমূহের ক্ষারধর্মিতা অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে অনেক কম হয়। সো পয়েন্ট টু রিমেম্বার্স, যে সমস্ত বিষয়গুলো মনে রাখতে হবে, অ্যামিন সমূহ হচ্ছে ক্ষারধর্মী এবং অ্যামিন সমূহ অনেক ক্ষারধর্মী এবং এগুলো অ্যামোনিয়া থেকে বেশি ক্ষারধর্মী হয়। অ্যামিন সমূহ ক্ষারীয় প্রকৃতির হয়, কারণ নাইট্রোজেন পরমাণুর উপর একজোড়া অশেয়ারকৃত মুক্তজোড়ের ইলেকট্রন উপস্থিত থাকে, যা প্রোটন বা লুইস অ্যাসিডকে প্রদান করতে পারে। ইলেকট্রন দানকারী গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে, নাইট্রোজেন পরমাণুর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব তত বৃদ্ধি পাবে এবং মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা বৃদ্ধি করবে এবং শক্তিশালী ক্ষার হবে। অর্থাৎ ইলেকট্রন দানকারী গ্রুপ প্লাস আই অর্থাৎ মিথাইল গ্রুপ মানে অ্যালকাইল গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে, নাইট্রোজেন পরমাণুর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব তত বৃদ্ধি পাবে, মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা তত বৃদ্ধি করবে এবং শক্তিশালী ক্ষার হবে। ইলেকট্রন হ্রাসকারী গ্রুপ মাইনাস আই গ্রুপের সংখ্যা যত বৃদ্ধি পাবে, নাইট্রোজেন পরমাণুর চারিদিকে ইলেকট্রন ঘনত্ব হ্রাস পাবে, কারণ সেই ইলেকট্রন টেনে নেবে। টেনে নিলে মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতাকে সে হ্রাস করবে এবং সেটা সে দুর্বল ক্ষার হবে। মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা যত বেশি হবে, অ্যামিন তত শক্তিশালী ক্ষার হবে। মুক্তজোড় ইলেকট্রনের প্রাপ্যতা যত কম হবে, অ্যামিন তত দুর্বল ক্ষার হবে। অবশ্যই মনে রাখতে হবে, অ্যারোমেটিক অ্যামিন সমূহ অ্যালিফ্যাটিক অ্যামিন থেকে দুর্বল হয়। প্রাণীদেহে অ্যামিনের গুরুত্ব। শারীরিক বিপাকে অ্যামিন ও অ্যামিনের বিভিন্ন জাতক বিশেষ ভূমিকা পালন করে। তাই প্রাণীদেহে বিভিন্ন প্রকার অ্যামিন উৎপন্ন হয়, বিশেষত মেরুদণ্ড। তো এখানে স্নায়ুতন্ত্রের বিভিন্ন উত্তেজনায় বিভিন্ন ধরনের অ্যামিন নিঃসরিত হয়, যেমন স্নায়ুমুক্ত চিন্তায় অ্যান্ড্রোলিন, সেকেন্ডারি অ্যামিন নিঃসৃত হয়। বেন্ড্রাইল নামক টার্সিয়ারি অ্যামিন নিদ্রা কারক রূপে ব্যবহার করা হয়, অ্যালার্জিসিক হিসেবে ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যালিপ্যাটিক মূলকযুক্ত যৌগ যেমন সালফানিলামাইড, অ্যাম্ফোটিন, তারপরে পেথিড্রিন, লিব্রিয়াম, বিভিন্ন ওষুধ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তাছাড়া হচ্ছে শারীরিক বিপাকে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড এ শ্রেণীর যৌগ। এতে NH2O CHO মূলক উভয় বর্তমান থাকে। ডিএনএ ও আরএনএ এর ক্ষারক অংশ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যামিন। এসব ক্ষারকের উপস্থিতিতে নাইট্রোজেন পরমাণুর সাথে হাইড্রোজেন বন্ধন করে ডিএনএ ডিহেলিক্স গঠন করা হয়। সুতরাং প্রাণীদেহে অ্যামিনের গুরুত্ব অত্যন্ত অপরিসীম।